সকাল সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি এর সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন ফার্স্ট এইড অনুষ্ঠানের আজকের পর্বে। অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আজ আমরা আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি এভিএন হিপ জয়েন্টের ক্ষয়রোগের চিকিৎসা, আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে থাকছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ, ডিপিআরসি। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমাদের এটিএন নিউজের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা আজকে হিপ জয়েন্টের ব্যথা নিয়ে বা ক্ষয়রোগ নিয়ে কথা বলতে যাচ্ছি। হিপ জয়েন্টের ব্যথা সেটি ইদানিংকালে অনেক প্রকট আকারে দেখা দিয়েছে, আগেও কি সেরকমটা ছিল কিনা সে বিষয়ে প্রথমে জানব। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি শারীরিক সমস্যা। আমরা যারা পুনর্বাসন এবং রিহ্যাব নিয়ে কাজ করি, ব্যথা নিয়ে কাজ করি, যে চিকিৎসকরা আছি, তাদের কাছে এই রোগী আমি বলবো এক প্রকারের মহামারী আকারে আসছে। আমরা যদি 2019 সালের আগের যে চিত্রটা দেখি, বিফোর কোভিড, তখন এই জাতীয় রোগী আমাদের কাছে হয়তো মাসে 2-3টা আসতো সর্বোচ্চ। আচ্ছা, কিন্তু এখন পার ডে আমি আমার ব্যক্তিগত প্র্যাকটিস থেকে বলি প্রায় 6-7টা করে রোগী আসছে। এবং আগের যে রোগীর ধরন ছিল তারা সবাই বয়স্ক মানুষ ছিল, মোর দেন 50-60 আপ। আর এখন কিন্তু রোগী আসছে বিলো 30-35 এর নিচে, এই রোগীর সংখ্যা বেশি এখন। তো হিপ জয়েন্টের এই যে সমস্যা, ব্যথা এবং যেই সমস্যাই বলি আমরা, ক্ষয় বলি বা এভিএন, যে টার্মই আমরা ব্যবহার করি না কেন, এই রোগীর সংখ্যা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এবং কোভিড পরবর্তী 19 সাল, তারপরে 2001-2, এখন যে আমাদের 24 আমরা রানিং, যত দিন যাচ্ছে আমরা কিন্তু এই রোগীর সংখ্যা মানে বেশি আকারেই আমরা পাচ্ছি এখন বর্তমানে। এই যে বললেন আপনি যে কোভিড পরবর্তী স্টেজে রোগীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বা বেড়েই চলেছে রোগীর সংখ্যা, সেটির পেছনে আসলে কারণ কি? ধন্যবাদ। এটি নিয়ে যেহেতু রিসার্চ হচ্ছে সারা ওয়ার্ল্ডে, এবং আমরা কয়েকটা পাবলিকেশন ইতিমধ্যে দেখেছি পোস্ট কোভিড কমপ্লিকেশন, এবং এগুলো নিয়ে আমরা সারা ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপি, প্লাস অন্যান্য যারা চিকিৎসকরা আছেন তারাও কিন্তু প্রচুর রিসার্চ করছেন। আমরা এই পোস্ট কোভিড কমপ্লিকেশনের মধ্যে যে করোনারি আর্টারি ডিজিজ বা ভাস্কুলার ডিজিজ এবং নন কমিউনিকেবল যে রোগগুলা আমরা কিন্তু দেখছি কিন্তু বেড়েই চলছে। তার ধারাবাহিকতায় কিন্তু আপনার এই জাতীয় আমরা যে আর্থ্রাইটিস বলেন বা হিপ জয়েন্ট ক্ষয় রোগ বা হিপ জয়েন্টের বিভিন্ন প্রকার কমপ্লিকেশন, এই রোগীর সংখ্যা কিন্তু পোস্ট কোভিড অবস্থায় বেড়েই চলছে। এবং কয়েকটা রিসার্চে আসছে, কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার করোনার টিকা বা কোভিড টিকার প্রভাব, সাইড ইফেক্ট কয়েকটা আমরা কিন্তু ইন্টারন্যাশনালি আমরা মিডিয়াতেও দেখেছি যে পাবলিকেশন হয়েছে। আবার কিছু ক্ষেত্রে আমরা ডিউ টু কোভিডের কারণে যারা এফেক্টেড, করোনা আক্রান্ত হয়েছিল, সিভিয়ার কেসগুলো, এবং যাদের হয়তো দীর্ঘমেয়াদী অনেকে আবার স্টেরয়েড নিতে হয়েছিল, এই সকল টোটাল যে একটা মহামারী সারা বিশ্ব হয়েছিল, তার থেকে এখন এই নন কমিউনিকেবল রোগগুলা বেরিয়ে চলছে এবং আমরা রেগুলার বেশি রোগী পাচ্ছি। এর মধ্যে অন্যতম হিপ জয়েন্টের ক্ষয় রোগ বা আর্থ্রাইটিস বা অনেকে আমরা এভিএন বলি, যদিও টার্মগুলো আসলে ভিন্ন, আলাদা। এই যে এভিএন বললেন, এই ওয়ার্ডটার সাথে আসলে অনেকেই আমরা পরিচিত না। এভিএন বলতে আসলে আমরা কি বুঝবো? ধন্যবাদ। আমরা এটা একটা মেডিকেল টার্ম এবং অ্যাব্রিভিয়েশন, এভিএন, 3টা ইংরেজি অক্ষর। এই হচ্ছে অ্যাভাস্কুলার, মানে আমাদের শরীরে আপনার যেহেতু সাপ্লাই আছে, আমাদের প্রতিটা শরীরের প্রতিটা অঙ্গই কোনো না কোনোভাবে নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয় ব্লাড ভেসেলের মাধ্যমে। তো এই ব্লাড ভেসেল যদি ভাস্কুলারাইজেশন বন্ধ হয়ে যায় তাহলে অ্যাভাস্কুলার হয়ে যাবে। এভিএন মানে ভাস্কুলার, আর এন হচ্ছে নেক্রোসিস, মানে যদি কোনো কারণে ভাস্কুলারাইজেশনে সমস্যা হয় বা রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে ওইটার যে সাপ্লাইটা আমাদের কোনো শরীরের কোনো অংশে, তাহলে সাপ্লাই বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে ওখানে আপনার সেল ডেথ হবে, সেল ডেথ হলে আস্তে আস্তে নেক্রোসিস হয়ে যাবে। তো এটা একটা কমন টার্ম এবং
হিপ জয়েন্টে যদি এই সমস্যাগুলো আগে আমরা পেতাম এবং সেটা দেখা যায় যে বয়স্ক মানুষের ক্ষেত্রে ধরেন আর্টেরিয়াল বিভিন্ন ডিজিজ হয়, হতে পারে করোনারি আর্টারি ডিজিজ, সেরিব্রাল আর্টারি ডিজিজ। সেম আপনার হিপ জয়েন্টে যে আমাদের যে নিউট্রিয়েন্ট আর্টারি আছে বা সাপ্লাই দেয়, হিপ জয়েন্ট একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট এবং এখানে অনেকগুলো আর্টারি কিন্তু সারকামপ্লেক্স মানে একেবারে জালির মতো আর্টারি দেয়, একেবারে হেড দিয়েও আর্টারি সাপ্লাই আছে, আমাদের নেক দিয়েও আর্টারি সাপ্লাই আছে। তো ওইখানে যদি অ্যাভাসকুলার হয় বা ভাস্কুলারাইজেশনের সমস্যা হয় তখন রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে সেল ডেথ হয়, বোনসের হিপের যে নেক এবং হেড আস্তে আস্তে মারা যায়, নেক্রোসিস হয়। দিস ইজ এভিএন। কিন্তু আমরা এখন যে রোগীগুলা পাচ্ছি হিপ জয়েন্টের ক্ষয় বা ব্যথা, এই রোগীগুলা কিন্তু আসলে সবগুলা এভিএন না। যেহেতু ওই টার্মটা আগে থেকে বেশি ব্যবহার হতো এবং ওই ডিজিজগুলা বেশি হতো, এখন হিপ জয়েন্টের সমস্যা হলেই আমরা কিন্তু এভিএন বলে দিচ্ছি বা এভিএন এর কারণে হচ্ছে বলতেছি। আসলে পোস্ট কোভিড আমরা যে রোগীগুলা পাই তার মধ্যে আমরা অন্যতম যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার আর্থ্রাইটিস ডেভেলপ হচ্ছে। মানে আর্থ্রাইটিস হতে পারে বিভিন্ন ইনফেকশন জনিত আর্থ্রাইটিস হতে পারে ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে আপনার বয়সজনিত, হতে পারে বিভিন্ন ট্রমা। অনেক সময় আমাদের হিপ জয়েন্ট আপনার যে বার্সা থাকে, আমাদের যে ট্রোকান্টর এবং ভিতরে জয়েন্টের মধ্যে বার্সা কিন্তু প্রদাহ হতে পারে বা বার্সাইটিস বলি আমরা, তা থেকে কিন্তু আপনার ব্যথা হতে পারে। তারপরে হচ্ছে আমি বলেছিলাম ইতিপূর্বে যে দীর্ঘমেয়াদী স্টেরয়েডের ব্যবহার আমরা দেখেছি কোভিডে ইউজ করতে হয়েছে লাইফ বাঁচানোর জন্য। তখন কিন্তু এই যে দীর্ঘমেয়াদী স্টেরয়েড থেকে কিন্তু আপনার অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি কমে যায় এবং হাড় ক্ষয়ের প্রবণতা বেড়ে যায়। যেহেতু হিপ জয়েন্ট একটা ওয়েট ভিয়ারিং জয়েন্ট এবং প্রচুর মুভমেন্ট হয় হিপ জয়েন্ট, আমরা হাঁটতে গেলে হিপের মুভমেন্ট হয়, আমরা শো অবস্থায় হিপের মুভমেন্ট হয়, টয়লেটে গেলে, নিচে বসলে, দৌড় দিলে, যাই করি না কেন হিপের মুভমেন্টটা সবচেয়ে বেশি হয়। এবং যেহেতু ওয়েট ভিয়ারিং মুভমেন্ট হয় তখন কিন্তু হিপে আস্তে আস্তে আপনার এই আর্থ্রাইটিসগুলো ডেভেলপ করে এবং ক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া আরও বিভিন্ন কারণে হতে পারে, যেমন যদি আমাদের মেটাবলিক প্রবলেম থাকে, অনেকের বিভিন্ন মেটাবলিজম ডিসঅর্ডার থাকতে পারে, তা থেকে হিপের এই সমস্যা দেখা দিতে পারে। বিভিন্ন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যেমন ভিটামিন ডি এর অভাবে, ক্যালসিয়ামের অভাবে এটা হতে পারে। এবং অতিরিক্ত ওবেসিটি, যেটা যদি ওভার ওয়েট থাকে তা থেকে হতে পারে। আর আমরা আরও দেখছি কিছু বদ অভ্যাস আছে, যেমন সিগারেট যারা খায় দীর্ঘমেয়াদী তাদের এই রোগগুলো বেশি হচ্ছে। তারপরে যারা বিভিন্ন অ্যালকোহল বা নেশা জাতীয় দ্রব্যাদি নিচ্ছে তাদেরও কিন্তু এই সমস্যাটা হচ্ছে। তবে আমরা পোস্ট কোভিড কমপ্লিকেশনের রোগীগুলি আসলে এখন বেশি পাচ্ছি এভিএন এর ক্ষেত্রে বা হিপের আর্থ্রাইটিসের ক্ষেত্রে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে রোগীরা যখন হাঁটা চলা করে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করে তাদের সেক্ষেত্রে কি হিপ জয়েন্টে ক্ষয় হতে পারে কিনা বা এর থেকে পরবর্তীতে ব্যথা হতে পারে কিনা সেই প্রসঙ্গে এটা রোগীরা আমাদের কাছে অনেক সময় বলে যে স্যার আমার মনে হয় আমি যে সিঁড়ি দিয়ে ওঠানামা করি সারাক্ষণ বা অতিরিক্ত দৌড়াদৌড়ি করি বা অতিরিক্ত মুভমেন্ট করি যার কারণে আমার এই এভিএন রোগটা বা ক্ষয় রোগ হয়েছে। এটা রোগীর কোশ্চেন। তো রোগীর এই কোশ্চেনের উত্তরটা হচ্ছে যদি তাই হতো তাহলে যারা প্লেয়ার খেলাধুলা করে, ক্রিকেটার, ফুটবলার, তারা তো সারাক্ষণই প্রচুর মুভমেন্ট করে, তাদের এটা হয় না কেন? বা এই রোগগুলো তাহলে আগেও তো হতো। কারণ আমরা পৃথিবী সৃষ্টির পর থেকেই মানুষ মুভমেন্ট করে, মানুষ তো আর বসে থাকে না এবং মানুষের কাজই হচ্ছে খেলাধুলা করা, চলাফেরা করা, তাহলে তখন থেকে রোগগুলো বেড়ে চলতো। আসলে তা না, এটা অবৈজ্ঞানিক কথা। তবে যাদের এই রোগগুলা হয় তাদের এই রেস্ট্রিকশনটা আসতে পারে বা কষ্ট হয় হাঁটতে চলতে ফিরতে যদি রোগ হওয়ার পরে। কিন্তু সিঁড়ি বাইলে বা অতিরিক্ত মুভমেন্ট করলে, খেলাধুলা করলে এভিএন হওয়ার বা হিপ জয়েন্টের আর্থ্রাইটিস হওয়ার কোনো চান্স নাই বা এটা কোনো স্টাডি নাই এই জাতীয়। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যারা এখন 30 থেকে 35-এর নিচে যারা আছে তাদেরকেও আপনারা পেশেন্ট হিসেবে পাচ্ছেন। বাচ্চাদেরকে এটি হওয়ার কোনো পসিবিলিটিস থাকে কিনা বা কোন বয়সে বেশি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখন যে ইয়াং বয়সের রোগীগুলোই বেশি পাচ্ছি, মধ্যবয়সী ধরেন 20-25 থেকে একেবারে 40-45 এই বয়সী রোগীগুলো আছে। আর পাশাপাশি আমাদের বয়স্ক বা আর্থ্রাইটিস জনিত বা এভিএন যেটা বলে অ্যাভাসকুলার নেক্রোসিস এই রোগীগুলো আগে থেকেই ছিল আমাদের।
এখন আমরা পাশাপাশি কিছু বাচ্চা রোগীও পাচ্ছি বা বয়স কমদের, তবে বাচ্চাদের হিপ জয়েন্টের একটা কমন ডিজিজ, এটা আগে থেকে হতো, যেটা আমরা বলি পার্থেস ডিজিজ। পার্থেস ডিজিজে হিপ জয়েন্টটা টোটালি আপনার নেক্রোসিস হয়ে যায়, এবং অনেক সময় আমরা যদি এক্সরে করি দেখা যায় যে একটা হিপ মাথা বা ওই আমরা যেটা বল বলি হিপের হেড, হ্যাঁ ফিমারের হেড, এই হেড অনেক সময় নাই, একেবারে নাই, টোটালি খেয়ে ফেলেছে, আমরা বলি নষ্ট হয়ে গিয়েছে, ওখানে একেবারে নেক্রোসিস হতে হতে সেল ডেথ হতে কিছুই নাই। তো এটা কিন্তু বাচ্চাদের হতে পারে, এবং তাদের যে পার্থেস ডিজিজ পাশাপাশি এখন আমাদের অন্যান্য যে আর্থ্রাইটিস জনিত সমস্যার কারণে হিপের প্রবলেম হচ্ছে, এটা আমরা বাচ্চা রোগীও রেগুলার নতুন নতুন আসছে পেয়ে থাকেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল ফার্স্ট এইড থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট এইডে। আমরা কথা বলছিলাম এভিএন হিপ জয়েন্টের ক্ষয়রোগের চিকিৎসা, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা বয়সের বিষয়টি নিয়ে জানছিলাম, এবার জানতে চাইবো যে আসলে সমাজে তো বিভিন্ন পেশাজীবীর মানুষই আসলে থাকে, কোন পেশাজীবীর মানুষের আসলে এই হিপ জয়েন্টের ক্ষয়রোগ বা এভিএন যেটি বলে থাকি আমরা, এটি বেশি হয়ে থাকে? হ্যাঁ, এটা খুবই একটা কমন জিনিস, এবং এটা নিয়েও আমরা রিসার্চ করছি। তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি পার্সোনালি যে রোগীগুলো বেশি পাই তার মধ্যে অন্যতম আমাদের শ্রমিক পেশাজীবী সবচেয়ে বেশি, স্পেশালি যারা গার্মেন্টস ওয়ার্কার, তাদের এই সমস্যাটা পাই। এবং খুবই মজার বিষয় হচ্ছে এই শ্রেণী মানুষের মধ্যে একটা অপচিকিৎসা ঢুকিয়ে দেওয়া যায় খুব সহজে, যারা একটু কম বুঝে এবং ইয়াং পেশাজীবী, অনেক কায়িক পরিশ্রম করে তারা, হ্যাঁ, তো তাদেরকে সামাজিকভাবে বিভিন্ন অপচিকিৎসার একটা তারা বেড়া জালে থাকে। যেমন অনেক সময় রুগী আমার কাছে আসে যে হিপ জয়েন্টে ক্ষয় হয়েছে, ইয়াং গার্মেন্টস ওয়ার্কার বা শ্রমিক পেশাজীবী, তো আপনার তো এটা হওয়ার কথা না, কেন হলো? আমরা যখন দেখি তখন দেখা যায় যে রুগী বলে যে সে খিদা বাড়ানোর জন্য বা ওজন বাড়ানোর জন্য বা সে একটু মোটা হতে চায়। আচ্ছা, তো মোটা হতে চাইতে গিয়ে সে বিভিন্ন অপচিকিৎসার শিকার হয়, ধরেন বিভিন্ন ঔষধ খায় এবং কোনো ডাক্তারের প্রেসক্রিপশনবিহীন বিভিন্ন কোয়াকের কাছ থেকে হার্বাল জাতীয়, অনেক সময় যেই যদি আমরা ব্লাড টেস্ট করে দেখি প্রায় রোগীরই কর্টিসল লেভেল অনেক বেড়ে থাকে। তো কর্টিসল দিস ইজ স্টেরয়েড, তো স্টেরয়েড মাত্রা বেড়ে যাওয়ার যেটি বোঝা যায় যে তাদেরকে অপচিকিৎসার শিকার হয়েছে। হয়তো যে ওষুধটা তাকে খাওয়ানো হয় হাই স্টেরয়েডের কোনো ওষুধ দেওয়া হয়, তো স্টেরয়েডের যে একটা সাইড ইফেক্ট তা থেকে কিন্তু আমরা এই রোগীগুলো আমরা প্রায় পাচ্ছি, এটা একেবারে কমন, আমরা প্রায় এই রোগীগুলা বেশি দেখছি। এবং তাদের যেটা হচ্ছে ম্যাল নিউট্রিশনের একটা ব্যাপার আছে, খাবার দাবার প্রচুর পরিশ্রম করে বা পর্যাপ্ত পানি খায় না, যেহেতু কাজ করতে গেলে প্রচুর ঘামায়, মুভমেন্ট বেশি, এনার্জির প্রয়োজন হয়, ওই অনুযায়ী যে সাপ্লাই দরকার নিউট্রিশন সেটাও তারা হয়তো পাচ্ছে না। ধরেন ভালো দুধ, ডিম, তরি তরকারি, মাছ, মাংস খাবে, তারা হয়তো সেটার গ্যাপ তৈরি হয়। এবং আমাদের যারা মধ্যপ্রাচ্য বা অন্যান্য দেশে যায়, সেম পেশাজীবী যারা কায়িক পরিশ্রম করে, ধরেন মাজরা মানে ওদের দেশের কৃষি কাজ করে, বা আমাদের মালয়েশিয়ার মতো দেশে যারা যায়, তাদের এই রোগ এই টেন্ডেন্সি আমরা বেশি পাচ্ছি। এই দুই শ্রেণীর রোগীর পরিমাণটা একটু বেশি। আচ্ছা, ওজনের কথা যেহেতু বলছিলেন, ওজন বেড়ে যাওয়ার সাথে কি হাড় ক্ষয়, মানে হিপ জয়েন্টের ক্ষয়ের কোনো রিলেশন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। ওজন যদি অতিরিক্ত থাকে, ওবেসিটি, তো ওবেসিটি থেকে অনেকগুলো কমপ্লিকেশন অ্যারাইজ করে। এই কমপ্লিকেশনগুলো আসলে আজকের প্রোগ্রামে ব্যাখ্যা দেওয়া খুব টাফ, অনেক সময় লাগবে। তো ওবেসিটি থেকেও কিন্তু আস্তে আস্তে হিপ জয়েন্টে প্রবলেম হয়, বা হিপের যদি কারো কোনো সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু যদি ওভারওয়েট থাকে তাহলে কিন্তু এই রোগীগুলো ভালো হতে চায় না, বা আরও বেশি ডে বাই ডে খারাপের দিকে চলে যেতে পারে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি সবসময় এই রোগের চিকিৎসার ক্ষেত্রে কি সবসময় অপারেশন করে কি চিকিৎসা করতে হয়, কিংবা অপারেশন ছাড়া ভালো হবার কোনো সম্ভাবনা থাকে কিনা? এইটা হচ্ছে আসল এখন এই রোগের চিকিৎসার ক্ষেত্রে, এবং রোগীরা ঘুরছে, আমরা রোগী দেখি বাংলাদেশে প্রচুর, এইখান থেকে ওখানে, এখান থেকে ওখানে,
রুগী যাচ্ছে বিভিন্ন স্পেশালিস্টের কাছে যাচ্ছে, রুগী পার্শ্ববর্তী দেশে চলে যাচ্ছে, রুগী সিঙ্গাপুর বা যাদের আর্থিক অবস্থা ভালো থাইল্যান্ডের মতো একটু বেটার ম্যানেজমেন্টের জন্য তারা যাচ্ছে, ট্রিটমেন্টের জন্য ঘুরছে। কারণ এভিএন বা হিপ জয়েন্টের যদি ক্ষয় হয়, আমরা যে রুগীগুলো আগে পেতাম, আমরা বিরতির পূর্বে বলেছি যে 60 বা 70 আফ রুগীগুলা, এখন আপনি যদি বাংলাদেশের গড় আয়ু দেখি আমরা 72, 73 বা বাড়ছে আলহামদুলিল্লাহ। তো গড় আয়ু বাড়লেও একটা মানুষ যখন একটা হিপ জয়েন্ট টোটালে রিপ্লেস করে বা অপারেশন করে ফেলে দেয়, একটা আর্টিফিশিয়াল আমরা প্রস্থেসিস দেই, ওটার একটা আয়ুষ্কাল থাকে, মেয়াদ থাকে, ধরেন 15, 20, 25 বছর ভালো হলে, ভালো অপারেশন হলে, দেন এটা আবার আপনাকে রিপ্লেস করতে হয়, বা এটা অনেক ক্ষেত্রে অকার্যকর হয়ে যায়, বা আবার নতুন করে ব্যথা বেদনা বা ওইখানে আর আর্থ্রাইটিক চেঞ্জ বা আবার অ্যাভাসকুলার হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার মানুষ ধরেন যদি 30 বছরের এই সমস্যাটা হলো, তাহলে আপনার 25 যোগ দিলে 55 বা 60 বছর পর্যন্ত সে হয়তো মোটামুটি চলতে পারবে। দেন আফটার দ্যাট কি হবে? আবার একটা বয়সে গিয়ে কিন্তু আপনার অপারেশন মানে অ্যানাস্থেসিয়া দেওয়ার মতো রোগী উপযুক্ত থাকে না। তো যার কারণেই আমরা এখন যেই ট্রাই করছি, এবং আমাদের আলহামদুলিল্লাহ আমরা ডিপিআরসিতে এই রোগী অনেক সাকসেস রেট, যারা ইয়াং রোগী স্পেশালি বিলো 50 নিচে যে রোগীগুলো আছে, তাদেরকে আমরা কনজারভেটিভ চিকিৎসায় পুনর্বাসন, ফিজিওথেরাপিটিক বিভিন্ন ম্যানুভার, সাপ্লিমেন্ট, বিভিন্ন এক্সারসাইজ, যেগুলো আমরা বলি থেরাপিউটিক এক্সারসাইজে আমরা রোগীর যে কমপ্লিকেশন, ফার্স্ট কমপ্লিকেশন পেইন, আমরা এগুলা চলে যায় আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কমপ্লিকেশন আসবে রোগীর বাস্তব জীবনযাপনে কষ্ট, যেমন টয়লেট করতে তার কষ্ট, নিচে বসতে পারে না, হাঁটতে কষ্ট, সিঁড়ি বাইতে পারে না, এগুলা কিন্তু এই যে ফাংশনাল অ্যাক্টিভিটিসগুলা আলহামদুলিল্লাহ আবার রিগেইন হচ্ছে, আবার আগের জায়গায় ফিরে আসছে। আর অ্যাকর্ডিং টু কজ, ধরেন কারো ক্ষেত্রে যদি স্টেরয়েড ইনডিউস হয় তার ক্ষেত্রে ট্রিটমেন্ট একরকম, কারো ক্ষেত্রে যে এভিএন হয় তার ক্ষেত্রে ট্রিটমেন্ট আরেক রকম, কারো যদি আর্থ্রাইটিস জনিত সমস্যা হয় তার ক্ষেত্রে ট্রিটমেন্ট আরেক রকম, অনেক ক্ষেত্রে বোন টিবি থেকে হতে পারে বা টিউবারকুলোসিস থেকে, তার ক্ষেত্রে ট্রিটমেন্ট আরেক রকম, মেল নিউট্রিশন থেকে হতে পারে, তার ক্ষেত্রে ট্রিটমেন্ট আরেক রকম। এখন সবাইকে যদি আমরা গড়ে হিপ রিপ্লেস করে ফেলি বা ফেলে দেই, তাহলে তো আসলে এটা প্রপার ট্রিটমেন্ট হলো না। এবং কয়দিন পরে দেখা যায় আপনি একটা হিপ, ধরেন রাইট হিপ আপনি রিপ্লেস করলেন, আফটার কয়েক মাস বা কয়েক বছর বা আবার লেফট হিপেরও প্রবলেম হয়। সো আমি রুগীদেরকে বলি অ্যাট ফার্স্ট আপনার কজ নির্ধারণ করতে হবে, আপনার হিপ জয়েন্টটা কেন নষ্ট হলো, এই কারণটা আমরা বার করা। এই কারণটা যদি বার করতে পারি, তখন কিন্তু কনজারভেটিভ চিকিৎসায় রোগী ম্যানেজ করা সম্ভব, এবং কনজারভেটিভ চিকিৎসায় রোগীর জীবনযাপন, কাজ, চলাফেরা সবই সে করতে পারে। আমরা যত ডিলে করতে পারি অপারেশন, ধরেন 5, 10, 15 বছর পর্যন্ত যদি আমরা ডিলে করে দিতে পারি, আমাদের হাতে টাইম থাকবে রোগীর। কারণ রোগীর যে বয়সের একটা ব্যাপার থাকে, আমরা 60-70 বছর পরে যদি তার প্রবলেম দেখা দেয়, দেন আমরা রিপ্লেসের তখন সাজেস্ট করি। আর আরেকটা বিষয় হচ্ছে সার্জারি যারা করেন, স্পেশালি বাংলাদেশের সার্জনরা যারা অর্থোপেডিক সার্জন, ওনারা এই অপারেশনটা করেন। এখানে আবার কয়েকটা অপারেশন আছে, যেমন টোটাল হিপ রিপ্লেসমেন্ট করে ফেলা, মানে কেটে ফেলে দেওয়া। আরেকটা হচ্ছে কোর ডিকম্প্রেশন, সেগুলো সেই ক্ষেত্রে অনেক সময় আপনার ফিবুলা গ্রাফট করা হয়, মানে আমাদের যে ফিবুলা বোনসটা আছে এটা নিয়ে গ্রাফটিং করে দেওয়া হয়। তো এই অপারেশনটা কিন্তু আমি রুগীদের সাজেস্ট করি অনেক ক্ষেত্রে, যে টোটালি রিপ্লেস না করে যদি গ্রাফটিংটা এবং আমরা কনজারভেটিভ চিকিৎসা কজ নির্ধারণ করে, ধরেন কারো যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে হয়, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস থেকে হয়, তাহলে তো ওটার মেডিকেল ট্রিটমেন্ট আছে। ওই ট্রিটমেন্টটা এবং পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন যদি একসাথে করা যায়, তাহলে কিন্তু রোগী আলহামদুলিল্লাহ মানে আবার আগের জীবনে সে ফিরে আসে। আর ওই যে আমি বলছিলাম যে তার অন্যান্য কোমরবিডিটিস, অন্যান্য তার যে ওবেসিটি থাকলে, ওভারওয়েট থাকলে, এগুলাকে আমরা কমিয়ে ফেলি, এবং রোগীকে একটা সুন্দর লাইফস্টাইল শিখিয়ে দিই যে কাজটা কিভাবে করবে, রেগুলার হাঁটা চলাফেরা এবং বিভিন্ন এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো শুয়ে শুয়ে রোগী কিন্তু বিছানায় খুব সহজেই করতে পারে। তাহলে কিন্তু আপনার অপারেশনটা অ্যাভয়েড করা সম্ভব হয়। এবং আমাদের চিকিৎসার অপারেশনবিহীন সাকসেস রেট আমি বলবো প্রায় 70-80 ভাগ আলহামদুলিল্লাহ। হয়তো আপনার পুরোপুরি পেইন স্কেল আমরা যেহেতু 0 to 10 ধরি, ধরেন কারো যদি 10 স্কেলে ছিল, সেটা পেইন কমতে কমতে 2-3-এ চলে আসে। 2-3 কিন্তু একটা মানুষের জন্য কোনো কঠিন কিছু না। ওটা নিয়ে এমন তো স্বাভাবিক ব্যথা বেদনা মানুষের এমন তো হয়, মাসেল পেইন হয়, কিন্তু আমরা যদি ফাংশনাল অ্যাক্টিভিটিসগুলোকে তাকে
রিগেইন করতে পারি, চলাফেরা উঠবস, ব্যক্তিগত দাম্পত্য লাইফে কোনো প্রবলেম না হয় চলাফেরায়, তাহলে তো রুগী তার আর কোনো সমস্যা হয় না। দেন আফটার যদি এটা প্রিভেনশন হয়ে যায় বা যদি প্রগ্রেসিভ হয় রোগ, পরবর্তীতে আবার প্ল্যান করা যাবে। আচ্ছা, আপনি দর্শকদের আসলে অপারেশন বিহীন চিকিৎসায় বেশি উদ্বুদ্ধ করছেন আমরা দেখতে পেলাম, জি। ঠিক, কিন্তু ঠিক কোন মুহূর্তে আসলে অপারেশনের দরকার হয়? হ্যাঁ, আমি এর আগেই বলেছি যে আমাদের যদি রুগীর বয়স একটা ফ্যাক্টর, ধরেন বয়স যদি খুব বেশি হয় 60-এর উপরে, এবং রিসার্চ ওয়ার্ক তাই বলে যে কোনো সার্জন অপারেশন করতে চায় না, চেষ্টা করে রুগীকে যত ডিলে বয়সে গিয়ে রুগীর এই কাজটা করতে। আর যদি কনজারভেটিভ চিকিৎসা, আমি যেটা বলছি, ধরেন কজ নির্ধারণ করে কজটা আমরা বন্ধ করতে পারি, যে কারণে এটা হলো, পাশাপাশি তাকে আমরা রিহ্যাব ফিজিও চিকিৎসা দিলাম, বিভিন্ন আমাদের ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি, লাইফস্টাইল সাপ্লিমেন্ট এক্সারসাইজ সব করে যদি রুগী বেটার ফিল হয়, আর যদি না হয়, ইমপ্রুভ না করে, খুব সিভিয়ার পেইন থাকে পারসিস্টেন্ট, এবং অন্যান্য এত মানে হিপ জয়েন্টের এতটুক নেক্রোসিস যে টোটালি হিপের মানে মাথাটাই নাই, টোটালি ডেস্ট্রো হয়ে গিয়েছে, তখন হয়তো আপনার আর্থোপ্লাস্টি বা হিপ রিপ্লেসমেন্টের আমরা সাজেস্ট করে থাকি, সার্জনের কাছে আমরা পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা, খাবার দাবার বা কিভাবে প্রিভেন্ট করা যেতে পারে যেন এই রোগটি না হয়? প্রথমত হিপের সামান্য ব্যথা হলে অনেকে অবহেলা করে, ধরেন ব্যথা হচ্ছে, রুগী ব্যথার ওষুধ খাচ্ছে। আমি বলবো যে কোনো হিপ জয়েন্টে যেহেতু আমরা এই রুগীগুলা বেশি পাচ্ছি এবং দিন দিন বাড়ছে, আমাদের একটু সচেতন সবাই হতে হবে। একটু ব্যথা হলেই যেন অন্তত ডায়াগনোসিসটা করে ফেলে ডাক্তারের কাছে গিয়ে, যে এটার অন্য কোনো কজ আছে কিনা। অনেক ক্ষেত্রে আমরা এক্সরেতে বুঝতে পারি না, আমাদের এমআরআই করে দেখতে হয়। কিন্তু লাইফস্টাইলের মধ্যে খাবার একটা ইম্পর্টেন্ট, স্পেশালি যে খাবারগুলো আমাদের শরীরে প্রদাহ বাড়ায়, অতিরিক্ত ওজন তৈরি করে, রিচ ফুড, মিষ্টি জাতীয় খাবার, এই খাবারগুলো অবশ্যই আমাদের পরিহার করতে হবে। খাদ্য তালিকা আমাদের নিয়ে আসতে হবে সুষম খাবার, আমাদের দুধ, ডিম, মাছ, তরি তরকারি, যেগুলো আমরা সকল ডাক্তারই সাজেস্ট করে থাকি। এই খাবারগুলি হচ্ছে আসলে এই রুগীদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট খাবার, যে খাবার প্রদাহ তৈরি করে। স্পেশালি আমাদের যে প্রসেস ফুডগুলো, এটা রিসার্চ ওয়ার্ক দ্বারা প্রমাণিত, এই প্রসেস ফুডগুলো বাদ দিতে হবে, কারণ যত প্রদাহ হবে তত কিন্তু আর্থ্রাইটিস বা ক্ষয়টা আরও বাড়তেই থাকবে। তো এই খাবারগুলো আমাদেরকে বাদ দিতে হবে। আচ্ছা, এক্সারসাইজ বা ব্যায়াম সেক্ষেত্রে কি কোনো সম্পর্ক রাখে কিনা এই ক্ষয় রোধে? অবশ্যই। যে ভ্রান্ত ধারণা আছে মানুষের, যে চলাফেরা করলেই বা ব্যথা মুভমেন্ট করলেই ব্যথা বেড়ে যাবে বা এই জাতীয় রোগ হবে, এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসে। আমি বলবো আমাদের বাচ্চাদেরকেও খেলাধুলা করতে দিতে হবে। আমরা যারা আছি কাজে চলাফেরা বা বিভিন্নভাবে কাজকর্ম করছি, আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমাদেরকেও হাঁটার অভ্যাস, সাইক্লিং, সুইমিং, এই যে অ্যারোবিক্স এক্সারসাইজগুলো, এগুলো কিন্তু আমাদের একেবারে বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা সিনিয়র সিটিজেন, সবাইকে তার বয়স অনুযায়ী আমাদের নিয়মিত একটা প্র্যাকটিসের মধ্যে রাখা উচিত। এবং আমার মনে হয় এটা একটা স্লোগান আমাদের মধ্যে আবার আনা উচিত, কারণ আমাদের দেশে আমরা অন্য কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত, নিজেদের এই যে শরীর নিয়ে, নিজের সুস্বাস্থ্য নিয়ে, নিজেদের বাচ্চাদের বা পরিবারের সুস্বাস্থ্য বা এই যে এক্সারসাইজগুলো নিয়ে আমাদের কিন্তু আসলে তেমন কোনো কথা বলা হয় না। আমাদের এই দিকে এখন মনোযোগ দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার অত্যন্ত মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আপনার মাধ্যমে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত অনেক কিছুই জানতে পারলাম। আপনাকে ধন্যবাদ, এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে একটা সুন্দর প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এভিএন হিপ জয়েন্টের ক্ষয়রোগের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের বিস্তারিত উত্তর পেয়েছেন, আর আপনারা জানতে পারলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।